ঈদ মোবারক। জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। কোরবানির পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কাঁচা চামড়া সংগ্রহ শুরু হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ঢাকার সায়েন্স ল্যাবে আসতে শুরু করেছে কাঁচা চামড়া। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, সায়েন্স ল্যাবে এই মুহূর্তে কী পরিমাণ চামড়া আসছে আর এবার দামটা কেমন দেখছেন? আজহার লিমন, আপনাকে প্রথমে জানাচ্ছি ঈদ মোবারক। ঠিক এই মুহূর্তে আমরা আছি রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যে আশঙ্কা আসলে সবাই করছিল সেটি হচ্ছে যে প্রচণ্ড গরমেও চামড়া নষ্ট হতে পারে, বৃষ্টিতেও কিন্তু চামড়া নষ্ট হতে পারে। এবং আমি আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কিন্তু চামড়া বেচাকেনা চলছে এবং যতটুকু সন্দেহ তারা করছেন সেটি হচ্ছে যে এই অতিরিক্ত বৃষ্টির মধ্যে কিন্তু চামড়া নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে তারা বলছেন যে চামড়া তারা যত দ্রুত সম্ভব সংগ্রহ করবে। তবে সবচেয়ে বড় যেটি সমস্যা হচ্ছে সেটি হচ্ছে যে চামড়ার দাম নিয়ে এই একই সমস্যা কিন্তু আমরা প্রতি বছরের মতো এই বছরও দেখতে পাচ্ছি। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যারা মৌসুমী ব্যবসায়ী আছেন তারা তাদের যে পশুটি কোরবানি দিয়েছে সেই পশুর চামড়া এবং তারা যেগুলো সংগ্রহ করেছে সেগুলো নিয়ে কিন্তু এই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সকাল থেকেই ভিড় করা শুরু করেছে। তবে নির্দিষ্ট দাম কিন্তু তারা পাচ্ছে না, এমনটা অভিযোগ কিন্তু তারা আমাদের কাছে করেছে। তারা বলছেন যে গত বছরে তারা 600 থেকে 700, সর্বোচ্চ 800 টাকা পর্যন্ত চামড়ার দাম পাচ্ছিল। আজ এবছরে কিন্তু প্রায় সমপরিমাণ দাম পাচ্ছে। এবং সবচেয়ে বড় যেটি আশঙ্কা বিক্রেতারা করছেন সেটি হচ্ছে যে চামড়া ছাড়ানোর সময় অনেক চামড়া কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। 2-3টি জায়গায় চামড়ার স্পট দেখা যাচ্ছে, যার কারণে এই চামড়াগুলো আসলে পরবর্তীতে ব্যবহারযোগ্য হবে না, তারা কিন্তু সেটি বলছেন। একই সাথে হচ্ছে চামড়ায় লবণ মাখানো চামড়ার যে কাঁচা চামড়ার যে দাম সেটি নির্ধারণ সরকারের পক্ষ থেকে করা হয়েছিল 1350 টাকা শহরে, এবং শহরের বাইরে হচ্ছে 1050 টাকা। সুতরাং যার ফলে যেটি হচ্ছে যে এখানে যারা মৌসুমী ব্যবসায়ী আছেন তারা অনেকেই না জেনে চামড়া নিয়ে আসছেন এবং তারা 1350 টাকায় কিন্তু দাম দাবি করছেন। তবে সেই চামড়ার দাম কিন্তু 1350 টাকা ব্যবসায়ীরা দিচ্ছেন না, কারণ তারা বলছেন যে এই চামড়ার পেছনে তাদের যে শ্রমিক খরচ সেটি 50 টাকা, লবণের খরচ আছে 60 থেকে 70 টাকা, কেমিক্যাল খরচ আছে আরও 100 টাকা, সর্বমোট প্রায় 250 থেকে 300 টাকার মধ্যে কিন্তু এই খরচ গিয়ে দাঁড়াবে। তারপরে কিন্তু তারা চামড়ার দামটি নির্ধারণ করবে, এমনটি কিন্তু তারা বলছেন। অর্থাৎ প্রতিটি চামড়া তারা 1350 টাকা দাম নির্ধারণ তখনই করা হবে যখন আসলে চামড়াতে সকল ধরনের প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে চামড়াটি আসলে ব্লু ওয়েটে চলে যাবে। এই কারণে আসলে চামড়ার দাম নিয়ে কিছুটা বাক বিতণ্ডতা প্রতি বছরই হয়ে থাকে, এবছরও একই অবস্থা আমরা দেখছি। তবে আরও পরবর্তীতে হয়তো দুপুরের পরে হয়তো জানা যাবে যে চামড়া কতটুকু পর্যন্ত আসলে দাম উঠলো, এবং আমরা হয়তো কথা বলবো আমাদের স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশনের সাথে, তারা আমাদেরকে জানাবে যে এবছরে চামড়া যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ হবে কি হবে না। আজহার লিমন, এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাবরেটরি থেকে সর্বশেষ তথ্য। জানাচ্ছিলেন সিউল আহমেদ, জানাচ্ছিলেন চলতি মৌসুমের চামড়া বাজারের খবর। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানির পর রাজধানীর বিভিন্ন সড়কে শুরু হয়েছে বর্জ্য অপসারণ কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শম্পা বিশ্বাস। যাচ্ছি তার কাছে। শম্পা, কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম কেমন দেখছেন, আর যেই সময়টা দেওয়া হয়েছিল এর মধ্যে কি বর্জ্য অপসারণ সম্ভব হচ্ছে? লিমন, রাজধানীর আগারগাঁওয়ে একটা 30 মিনিটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এসে এই বর্জ্য ব্যবস্থাপনা যে কার্যক্রম সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং সেখানে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টাও। এবং আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে যে সেখানে উত্তর সিটি কর্পোরেশনের এই বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত যেসব গাড়ি, ট্রাক এবং যেসব ডাম্প ট্রাক আছে সেগুলো এসে জড়ো হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীরাও প্রস্তুতি নিচ্ছেন যে তারা কিছুক্ষণের মধ্যেই কাজ শুরু করবেন। নগরবাসীর প্রতি আহ্বান ছিল সিটি কর্পোরেশন থেকে তারা যেন যত্রতত্র এই পশুর বর্জ্য না ফেলে বরং সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করা যেসব পলিথিন রয়েছে সেই পলিথিনগুলোতে বর্জ্যগুলো রাখে এবং সেই সঙ্গে পশু কাটার জন্য যে কাঠের টুকরা ব্যবহার করা হয়েছে সেগুলো যেন সেই ব্যাগের মধ্যে করে রাস্তার একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেয়, যেই রাস্তা থেকে মূলত বলা চলে যে সিটি কর্পোরেশনের গাড়ি যায়, অর্থাৎ প্রকাশ্যে কোনো জায়গায় রেখে দিতে হবে যেটি চোখে পড়ে। এমন আহ্বানের পর নগরবাসী অনেকটাই সাড়াও দিয়েছেন। নগরবাসীর অনেকেই আমরা দেখেছি রাস্তায় পলিথিনে বর্জ্য ভরে সেটি রাস্তায় রেখে দিয়েছেন, কিন্তু কেউ কেউ আবার ব্যতিক্রম করেছেন। অনেকেই বাসা বাড়ির সামনে জবাই দেওয়ার পর সেখানে পশুর যেসব বর্জ্য রয়েছে সেগুলো
ফেলে রেখেছে। ফলে এইসব বর্জ্য থেকেই কিন্তু সাধারণত মানুষের যে ভোগান্তি এবং রোগ জীবাণু ছড়ানোর যে আশঙ্কা বা পরিবেশ দূষণের শঙ্কা থাকে। ফলে বারবারই সিটি কর্পোরেশন নগরবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে থাকে যে তারা যেন নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দেয় এবং সেই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায় যেন তারা সিটি কর্পোরেশনকে সহায়তা করে। এই ছিল রাজধানীর আগারগাঁও থেকে আমার কাছে পশু কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার সবশেষ খবর। ত্যাগের মহিমায় সমৃদ্ধি ও শান্তি কামনায় অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন জাতীয় ঈদগাহের ঈদ জামাতে। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে অংশ নেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে খেটে খাওয়া সাধারণ মানুষ। ভেদাভেদ আর শ্রেণী বৈষম্য ভুলে কাঁধে কাঁধ মিলে এক কাতারে দাঁড়িয়ে যান সবাই। ভাগাভাগি করেন ঈদের খুশি। জাতীয় ঈদগাহর ঈদের জামাতে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালিক ইমাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, এদিন জাতীয় ঈদগাহে প্রায় ৪৫,০০০ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন। এদিকে প্রতি বছরের মতো এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায় এবং সবশেষ জামাত হয় 11:15টায়। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা যার যার সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন। আগামী দিনগুলোতে অবশ্যই আল্লাহর কাছে চাই যে এই মেয়ে এবং যারা আমরা মানুষ, যারা পুরুষ এবং মহিলা যাই বলি না কেন, সবাই যাতে অনেক নিরাপদে আমরা বাসায় ফিরতে চাই। কুরবানি তো আমাদেরকে আত্মত্যাগ এবং আমাদেরকে স্যাক্রিফাইস শেখায়। আমরা এখানে পড়াশোনার পারপাসে এখানে আসি অনেকদিন থেকেই, তো এই প্রথমবার আমরা কুরবানির ঈদ আমরা এখানে বাংলাদেশে করছি। যারা কুরবানি দেয় তারা যদি গরিব দুঃখীদেরকে সাহায্য করে তাহলে ভালো হয়। সবাইকে ঈদের ছবিতে ঈদ মোবারক। এপ্রিল উপযুক্ত সময় নয়, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঈদ জামাত শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র নেতারা। পরে বিএনপি মহাসচিব বলেন, যে সময়টা নির্বাচনের জন্য নির্ধারণ করা হয়েছে সে সময় দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সহ ঈদুল ফিতর উদযাপন হবে। এটি মোটেই সুবিধাজনক সময় নয়। দেশের মানুষ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বলে মন্তব্য করেন তিনি। আমাদের বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম। জনগণের প্রত্যাশাও তাই ছিল। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে এই সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই পাবলিক পরীক্ষা আছে। সুতরাং সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি অর্থবহ নির্বাচন দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। দীর্ঘদিন মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে। এজন্য সরকার চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সকালে মৌলভীবাজার কুলাউড়ার কৃষ্ণপুরে নিজ গ্রামের বাড়িতে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই যেটা ঘোষণা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না, আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। চট্টগ্রামে পশু কোরবানির সঙ্গে চলছে বর্জ্য অপসারণ কার্যক্রমে নিয়ে জানাতে নগরীর কাজীর দেউরি থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, নগরীতে বর্জ্য অপসারণ কার্যক্রম কেমন দেখছেন? যেমন আমরা যেটি দেখছি যে প্রায় 5 ঘন্টা অতিবাহিত হয়েছে এবং এর মধ্যে নগরীর মূল যে সড়কগুলো আছে সেগুলো থেকে পশুর যে বর্জ্য সেগুলো অধিকাংশই সংগ্রহ করা হয়েছে। মূল সড়কগুলোতে আমরা সেভাবে বর্জ্য দেখছি না, তবে যে ডাস্টবিনগুলো আছে মূল সড়কের পাশে সেই ডাস্টবিনগুলোতে কিন্তু ময়লার স্তূপ এখনও জমে আছে এবং বড় বড় যে ডাস্টবিনগুলো আছে সেগুলোতে বেশ ময়লার উপস্থিতি বা আবর্জনার উপস্থিতি দেখা যাচ্ছে। বিশেষ করে পশুর যে বর্জ্যগুলো সেগুলো কিন্তু ছোট ছোট যে ভ্যানগুলো আছে সেগুলো অলিগলি থেকে এনে এই বড় ডাস্টবিনগুলোতে এনে ফেলছে এবং এখান থেকে বড় ট্রাক এসে
কিছুক্ষণ পর পর সেগুলো নিয়ে যাচ্ছে। তবে আমরা যেটি দেখেছি যে অলিগলির ক্ষেত্রে যেখানে নালা আছে, নর্দমা আছে, সেখানে বর্জ্য যাওয়ার ক্ষেত্রে যেগুলো তরল বর্জ্য সেগুলো যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখিনি। তবে পশুর যেই নাড়িভুঁড়িগুলো আছে কিংবা ভাড়াল আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু নালার মধ্যে যে পাইপগুলো আছে সেই পাইপের সাথে জড়িয়ে এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং ময়লা নেয়ার ক্ষেত্রে যেসব স্থানে দেরি হচ্ছে সেখানে কিন্তু সেগুলো গড়িয়ে নালা নর্দমায় পড়ে যাচ্ছে। সেই ধরনের একটি চ্যালেঞ্জ আছে। তবে আমরা অধিকাংশ ওয়ার্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে যেটি বুঝেছি, তারা দাবি করছেন যে 40% মতো আবর্জনা তারা সংগ্রহ করেছেন বলে দাবি করছেন এবং মেয়র বলেছেন 6 থেকে 8 ঘন্টার মধ্যেই চট্টগ্রাম নগরীর বর্জ্য তিনি অপসারণ করবেন এবং এজন্য 4200 জনের মতো কর্মী কিন্তু নিয়োজিত আছে, যেখানে প্রায় 3.5 শতাধিক যান ব্যবহৃত হচ্ছে এবং বিকেল 5টার মধ্যে চট্টগ্রাম নগরীর বর্জ্য অপসারণ করা হবে বলে মেয়র জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল সবশেষ। কোরবানির পশুর চামড়া আসতে শুরু করেছে রাজশাহীর আড়তগুলোতে। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরের শিরোইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, রাজশাহীতে চামড়া সংগ্রহের কার্যক্রম এবারে কেমন দেখছেন? লিমন, আসলে ঠিক দুপুরের পরই আমরা দেখলাম যে বিভিন্ন পাড়া মহল্লা থেকে আসলে চামড়া সংগ্রহ করছেন ব্যবসায়ীরা। একই সাথে কিন্তু মাদ্রাসার যারা আছেন তাদের তৎপরতাও আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং অধিকাংশই আমরা দেখছিলাম যে মাদ্রাসার যে লিল্লা বোর্ড সেইখানে কিন্তু আসলে এই চামড়াগুলো সৎকার দেওয়া হচ্ছে এবং একই সাথে যে বাজার রয়েছে শিরোইল এবং এর আশপাশে বেশ কয়েকটি জায়গায় সেখানেও কিন্তু চামড়া সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছে, বেচাকেনা করা হচ্ছে। এই ক্ষেত্রে ব্যবসায়ীরা তারা যেটি বলছেন যে বেশ কয়েকটি সংক্রমণ আসলে গরুর তে দেখা গিয়েছে চামড়াতে, যেগুলো না আসলে দাম খানিকটা কম, তারা কম মূল্যে নিচ্ছেন। সেগুলো প্রায় 30 থেকে 40 টাকা ফিট দরে তারা কিনছেন এবং অন্যান্য যে সমস্তগুলো চামড়াগুলো রয়েছে সেটি আকার ভেদে কিন্তু আসলে দামের পার্থক্য আছে। সেটি প্রায় 45 থেকে 50, কোনো ক্ষেত্রে 52-55 টাকা পর্যন্ত তারা কিনছেন কাঁচা চামড়া। যদিও আসলে চামড়ার দাম এবারে নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রতি ফিট 55 টাকা লবণযুক্ত এবং সেই অনুযায়ী আসলে দাম কিনতে পারবেন কিনা ব্যবসায়ীরা বলছেন সেটি মান যাচাই বাছাই করে তারা কিন্তু আসলে এটি দেখছেন। এবং একই সাথে লিমন, আমরা যেটি খেয়াল করছি যে যেই লক্ষ্যমাত্রা আসলে ব্যবসায়ীরা নির্ধারণ করেছে সেই অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত চামড়া সংগ্রহ করা যাবে বলছে ব্যবসায়ীরা। তো রাজশাহীতে এই তৎপরতা যত বেলা বাড়বে ততই বাড়তে থাকবে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী থেকে রাকিবুল হাসান জানাচ্ছিলেন মৌসুমের চামড়া বাজারের খবর। বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন প্রান্তে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে আজ। ভারতের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে। ঈদের জামাতে অংশ নেন প্রায় 1 লাখ মুসল্লি। রাজস্থানের আজমির শরীফে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কিছু অংশে এবং আফ্রিকার বিভিন্ন প্রান্তেও ঈদ উদযাপন হচ্ছে আজ। তবে আফ্রিকার দেশ মরক্কোতে গবাদি পশুর সংকটে এবার হচ্ছে না পশু কোরবানি। সকাল থেকে বিভিন্ন দেশের ঈদগাহ ও মসজিদের পাশাপাশি খোলা আকাশের নিচেও চলে ঈদের জামাত। রাজধানীর শাহবাগে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন হামজা চৌধুরী, ফাহমুদুল ইসলাম সহ জাতীয় দলের সদস্যরা। চাঁদ মসজিদে সকাল 7টার জামাতে অংশ নেন ক্যাম্পে থাকা ফুটবলাররা। সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ক্যাম্প চলমান থাকায় ছুটি পায়নি ফুটবলাররা। ঈদের আনন্দ তাই দলগতভাবে ভাগাভাগি করে নেন তারা। ফুটবল ফেডারেশনের উপহার দেয়া পাঞ্জাবি পরে সকালে নামাজে অংশ নেন হামজা জামালরা। এরপর টিম হোটেলে ফিরে যান তারা। দুপুর 2টা পর্যন্ত পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন স্কোয়াডের সদস্যরা। তবে এদিনও অনুশীলনে নামবে কাবরেয়ার দল। জাতীয় দলে অভিষেকের পর প্রথমবার দেশের মাটিতে দলের সঙ্গে ঈদ উদযাপন করছে হামজা ফাহমেদুল। হামজা যেটা বললো যে আসলে আসার পর থেকেই যে এরকম জিনিসটা সে পাচ্ছে, নট অনলি আজকে নামাজ পড়াটা নেই, সে বিগত দিনেও এসেছে, বিগত সময়ে যে সময়টা পার করেছে, এই যে ক্রেজটা যে তৈরি হয়েছে ফুটবলের, সে বলল আমি শুধু এখানে না, আমি সোশ্যাল মিডিয়ায় আমাদের ওর যে এখানে খেলাধুলা করে ওর যে ক্লাব, ওর যে কলিগ, সবাই তাকে খুব বাংলাদেশের ব্যাপারে জানছে এবং করছে। এই ছিল এখন চারদিকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।